তৃণমূল কংগ্রেসে যেসব মুসলিম সংগঠনগুলো রয়েছে তাদেরকে পোষা হয় আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর বিরোধিতা করার জন্য। হ্যাঁ, তাদেরকে পোষা হয় আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর বিরোধিতা করার জন্য। সাথে সাথে কিছু পীরজাদারাও রয়েছে, তাদেরকেও পোষা হয় আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর বিরোধিতা করার জন্য। দর্শক, এদের পর্দা ফাঁস করলেন আইএসএফ নেতা মুসা কারিমুল্লাহ সাহেব। শোনাবো আপনাদের কি বলেছেন তিনি। তৃণমূল কংগ্রেস আশ্রিত যেসব মুসলিম সংগঠনগুলো আছে, সংখ্যালঘু সংগঠনগুলো আছে, তারা শুধুমাত্র আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী বিরোধিতা করার জন্য তাদেরকে পোষা হয়। কোন অফিসে দাঁড়িয়ে, কোন অফিসে বসে মিটিং হয়, কত টাকায় সেট হয়, আর কতটা গালাগালি দিতে হবে আব্বাস সিদ্দিকীর নামে, কতটা গালাগালি দিতে হবে নওশাদ সিদ্দিকীর নামে, সেটা তৃণমূল নেতারা ওই হুজুরদেরকে সিলেক্ট করে দেয়, সেটাও সে খবরও আমাদের কাছে আছে। ঠিক সেই হুজুরগুলো কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে, সেখানে আব্বাস সিদ্দিকী ভাইজান পরিষ্কারভাবে বলেছিলেন যে ব্রিগেড সমাবেশে আমি যাচ্ছি না এবং আমি কাউকে বারণও করছি না। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় 26 তারিখ ব্রিগেড ডাকা ছিল, ঠিক তার আগে 16 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদের নিয়ে ইনডোরে প্রোগ্রাম করলেন। তখনই আমরা বুঝে গেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদের নিয়ে যেই ইনডোরে প্রোগ্রামটা করছে, মানে 26 তারিখের ব্রিগেড সমাবেশ এই মমতা বন্দ্যোপাধ্যায় বানচাল করাবে। বাস্তবেই সেটা হলো। 26 তারিখে ব্রিগেড সমাবেশ কোন রকম ভাবে পারমিশন রাজ্য সরকারের পক্ষ থেকে এবং জেনাদের আন্ডারে ব্রিগেড মাঠ আছে, তারা পারমিশন দিলেন না। ঠিক সেই সময়টাই এক শ্রেণীর মোল্লা, এক শ্রেণীর হুজুর ফতোয়া দেওয়া শুরু করেছিল যে ব্রিগেড সমাবেশে যারা যাবে না তারা সবাই বেঈমান, তারা সবাই কাফের হয়ে যাবে। তাদের কাছে আমার প্রশ্ন, তার আগে 14 তারিখে নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে কলকাতায় মহামিছিল হয়েছিল, সেই মিছিলে কি তারা উপস্থিত হয়েছিলেন? ঠিক এই ফতোয়া দিচ্ছিল যারা, তারা কিন্তু সেই মিছিলে কেউই উপস্থিত হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই হুজুরগুলোকে কিন্তু সেট আপ করে ফেলেছে। ওয়াকফ নিয়ে আন্দোলন করতে একমাত্র নওশাদ সিদ্দিকী মাঠে আছে। আপনারা দেখে রাখুন, পুরো পশ্চিমবাংলা জুড়ে কোন সংগঠন, যেটা 26 তারিখের আগে প্রত্যেকটা মার্কেটে মার্কেটে আমরা দেখতে পাচ্ছিলাম যে ওয়াকফ নিয়ে আন্দোলন হচ্ছিল, আমাদের মনে আনন্দ হচ্ছিল যে না, লেট হলো দেরি হলো আব্বাস সিদ্দিকী ভাইজানের, নওশাদ সিদ্দিকী ভাইজানের আন্দোলনটা এরা বুঝতে পেরেছে। আন্দোলনটা আমরাও চাইছিলাম, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনটা আমরা একসাথে করি। কিন্তু দেখা গেল রাতের অন্ধকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেসব পোষা নেতৃত্বগুলো আছে তারা ঠিক সেট আপটা করে নিল। সেই সাধারণ মানুষের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য, ওয়াকফের জন্য পুরো পশ্চিমবাংলা জুড়ে একটাই ব্যক্তি আন্দোলন করছে, তার নাম নওশাদ সিদ্দিকী। আগামীতেও আপনাদেরকে আমরা বলে রাখছি, যদি এই নেতাগুলো, আর বিশেষ করে বসিরহাটে উপনির্বাচন বাকি আছে, আপনারা জানেন তো, এখানে বসিরহাটে উপনির্বাচনের জন্য একজন নেতৃত্ব যিনি চেয়েছিলেন পুরো বাংলায় মুসলমান সমাজের আমি নেতৃত্ব দেব, দুবার পরে আমি বসিরহাটের উপনির্বাচনের টিকিটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নেব। সে মানুষের প্রত্যেকটা বার কিভাবে মানুষকে ধোঁকা দিয়েছে, মানুষের সঙ্গে প্রতারণা করেছে, সে খবর আমরা রাখি। 2006 সালে, 2007 সালে যখন সাচার কমিটির রিপোর্ট বেরোয়, এখানে কুতুব ভাই উপস্থিত আছেন, সেই কামরুজ্জামান নামক বেঈমান জাতির সঙ্গে গদ্দারি করে সেই সময় কোটি কোটি টাকা, এখানে যিনি কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন 21 সালে সাত্তার সাহেবের কাছ থেকে কোটি কোটি টাকা মাদ্রাসা আন্দোলনের নামে কোটি কোটি টাকা নিয়ে এই আন্দোলনকে ভণ্ডল করে দিয়েছিলেন, সেই আন্দোলনকে বন্ধ করে দিয়েছিলেন, সেটা আমরা জানি। ফ্রন্ট পেন একাডেমি সে সময় তৈরি করেছিল, কোথা থেকে টাকা এসেছিল সেটাও আমরা ভালো রকম জানি। আবার মানুষকে ভুল বুঝিয়ে বসিরহাটের লোকসভার উপনির্বাচনের টিকিট নেওয়ার জন্য ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিল। আমাদের বক্তব্য ছিল ওয়াকফ সম্পত্তি প্রত্যেকটা মানুষের সম্পত্তি, পিছিয়ে পড়া মানুষের সম্পত্তি। ব্রিগেড সমাবেশ যদি হয়, আমরা মিলেমিশেই কোনো ব্যানার ছাড়াই প্রত্যেকটা নেতৃত্ব নিয়ে ব্রিগেড সমাবেশ আমরা ডাক দেব। কিন্তু কি হলো, আর এক দালাল, বসিরহাটের আর এক দালাল মাথায় টুপি রেখে বিভিন্ন জায়গায় মলসা বিক্রি করে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে, যারা সংসার চলে, মাদ্রাসার নামে চাঁদা তুলে নিজেদের নামে জমি জায়গা দিনের পর দিন বাড়াচ্ছে। সেই আর এক দালালের সঙ্গে নিয়ে রাতারাতি ব্রিগেড সমাবেশের ডাক দিল। সেই ব্রিগেড সমাবেশ দিনের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেটিং করে মানুষকে ভুল বুঝিয়ে, সাধারণ মানুষকে রাস্তায় নামিয়ে মুর্শিদাবাদের মতন ঘটনা ঘটিয়ে
তারা সব বিভিন্ন মানুষের কেস খাবিয়ে তারা সবাই ঘরে ঢুকে গিয়েছে। তাদের ওয়াকআপ নিয়ে আর একটা বক্তব্য মার্কেটে নেই। আমাদের বক্তব্য হলো ভাই, আর একটা কথা বলি, এই যে চাঁদা তোলা যে পার্টি আছে ভাই, আপনারা বুঝতে পারছেন কার নাম করছি। মাথায় টুপি দিয়ে মাদ্রাসার নামে বিভিন্ন জায়গায় চাঁদা তোলে। তারা বলে জলসা করে টাকা নেওয়া যাবে না, কিন্তু সেই জলসায় স্টেজে গিয়ে লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলে নিয়ে আসে। কদিন আগে দিল্লি গিয়েছিল, দিল্লি গিয়ে একটা দর্জি কারখানায় উঠিছিল। সেই দর্জি কারখানায় গিয়ে বলছে, তারা আমার ফোন করে বলছে, মুসা ভাই অমুক সাহেব আমাদের এখানে এসেছিল, এসে বলছে আরে আমি তো কেস করতে এসেছি সাধারণ মানুষের মন রাখার জন্য, এ কেস করে কিচ্ছু হবে না, 70টার উপরে কেস হয়ে গিয়েছে ওয়াকআপ সম্পর্কে, আমি কেস করতে এসেছি শুধুমাত্র বসিরহাট মানুষের বোঝানোর জন্য, এমনি কেস করে কিচ্ছু হবে না। আমি সেই দালালকে বলতে চাই, আমাদের আইনের উপরে আস্থা আছে। আপনার যদি আইনের উপরে আস্থা না থাকে, আপনাকে কে বলেছে সুপ্রিম কোর্টে কেস করতে যাওয়ার? আবার মানুষকে ভুল বোঝাবেন, আবার মার্কেটে গ্রামে গ্রামে গিয়ে আবার চাঁদা তুলবেন। তাই সাবধান করে দিচ্ছি, 26 সালে যদি কোন রকম ভাবে আমরা পশ্চিমবাংলা থেকে 10 থেকে 20টা সিট নিয়ে কোন রকম ভাবে আমরা জিততে পারি, তবে আপনাদের বলে দিচ্ছি চাঁদা তোলা আমরা বন্ধ করে দেবো। পুরো বসিরহাট সাব ডিভিশনে চাঁদা তোলা বন্ধ করে দেবো। আপনারা চাঁদা তোলেন, আর প্রত্যেকটা পঞ্চায়েতের ইলেকশনের সময়, লোকসভা ইলেকশনের সময় আমরা দেখেছি সেই মূলসাহেবগুলো ফতোয়া দিয়েছে আইএসএফ এর ভোট দেওয়া হারাম। যদি আইএসএফ এর ভোট দেওয়া হারাম হয়, আপনি বলুন মুখে হাত দিয়ে তৃণমূলের ভোট দেওয়া কোন পক্ষে জায়েজ হয়? আপনি এই ফতোয়াটা কেন দেননি? এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকআপ নিয়ে কোন রকম ভাবে মন্তব্য এখনো পর্যন্ত করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি ভাইপো, সারা ভারতবর্ষের নেতৃত্ব দেওয়ার জন্য যিনি প্রস্তুতি নিচ্ছেন, পশ্চিমবাংলায় প্রত্যেকটা বিষয়ে তিনি নাক গলান, এখনো পর্যন্ত ওয়াকআপ সম্পর্কে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কোনো মন্তব্য কেন করেননি? এ প্রশ্ন আপনাদের কাছে আছে। এই প্রশ্ন ওই দালালরা এখনো পর্যন্ত করেছে। আর একটা জিনিস বলি, অনেকটা সময় খেয়ে যাচ্ছে, বিশ্বজিৎ এখানে উপস্থিত আছেন, আমার পরে কুতুব ভাই বলবেন। বসিরহাট আমিনিয়া মাদ্রাসার সামনে যে মসজিদটা আপনারা দেখেছেন, সবাই জানেন, আমিনিয়া মাদ্রাসার অপোজিটে যে মসজিদটা, নিগরিপাড়ার যে মসজিদটা আছে, ওই মসজিদের আন্ডারে 41 বিঘে ওয়াকআপ সম্পত্তি আছে। আমার কাছে সব তথ্য আছে। তারা মসজিদ কমিটিরা আসছে নওশাদ সিদ্দিকী ভাইজানের সঙ্গে দেখা করতে, কালকে আমার কাছে ওরা ফোন করেছিল। 41 বিঘে ওয়াকআপ সম্পত্তি আছে। সেই ওয়াকআপ সম্পত্তির যে মোতাল্লি আছে, সে তৃণমূলের দ্বারা দালালি করে সেই 41 বিঘে সম্পত্তি পেরাই বেহাত। তার মধ্যে 28 শতক সম্পত্তি ওই মসজিদের অপোজিটে, ওই যে গ্রামটা আছে ওই গ্রামের ভিতরে 28 শতক সম্পত্তি এখনো পর্যন্ত ওই মসজিদের আন্ডারে ছিল, মসজিদের দখলে ছিল। সেই সম্পত্তিটাও ওখানকার স্থানীয় তৃণমূলের নেতৃত্বে ওই সম্পত্তিটার উপরে আবার বিল্ডিং করার জন্য ভিত করেছিল। ওখানে মসজিদ কমিটির যারা আছে, বিশেষ করে আপনারা চিনবেন যে রিয়াজ হোটেল যারা আছে, ওই আশপাশটার লোকজন তার প্রতিবাদ জানিয়ে বসিরহাটে এসপির সঙ্গে বসে, বসিরহাট থানার সঙ্গে বসে সেই কাজ এখন স্থগিত করা আছে। তাদের বক্তব্য, ভাই আমরা বসিরহাট টাউনের ওপরে রাজনীতি এখনো করতে যাইনি। আমরা বসিরহাট দক্ষিণ বিধানসভা বিভিন্ন পঞ্চায়েতে আমরা রাজনীতি করেছি, পৌরসভায় এখনো আমরা রাজনীতি করতে পারিনি। একদম পরিষ্কার জিনিস বলছি। আমরা ওই লোকগুলো পরিষ্কার ভাবে বুঝে গিয়েছে। আমার কালকে ফোন করে বলছে, ভাই পশ্চিমবাংলায় যদি কোনোদিন এই পিছিয়ে পড়া মানুষের জন্য, ওয়াকআপের জন্য যদি কোনো নেতৃত্ব যদি প্রতিবাদ করে থাকে, একমাত্র তার নাম নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর ওপরে আমার আস্থা আছে, কারণ এখানকার স্থানীয় যেসব এমএলএ আছে, বসিরহাট উত্তরের এমএলএ, বাদুড়িয়ার এমএলএ, হারোয়ার এমএলএ, এরা কিন্তু সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের। এরা এখনো পর্যন্ত ওই ওয়াকআপ সম্পত্তি কেন দখল হচ্ছে? এবং ওই 12 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছে সেও মুসলমান, আর পাশে যেসব কাউন্সিলর আছে তারাও মুসলমান। বসিরহাট তৃণমূলী যে দায়িত্ব নিয়ে নেতৃত্ব দেয় সেও সংখ্যালঘু সম্প্রদায়ের। কেন ওই 18 কাঠা সম্পত্তি বসিরহাটের ওপরে কিছু না কয়েক কোটি টাকা দাম, সেই টাকার সম্পত্তি কেন দখল হচ্ছে? ওই মসজিদ কমিটি বিভিন্ন নেতার কাছে গিয়েছে, যাওয়ার পরে ফেলিওর হয়েছে। লাস্টে বলছে যদি কোনো নেতা আমাদের এই আন্দোলনে সামিল হয়, এই আন্দোলনটা একদম পর্যন্ত বাংলার মানুষের কানে কানে পৌঁছে দিতে পারে, তার নাম নওশাদ সিদ্দিকী। মুসা ভাই আপনার কাছে অনুরোধ করছি, একটু নওশাদ সিদ্দিকী ভাইজানের সঙ্গে আমাদের একটু বসানোর ব্যবস্থা করুন, আমরা একটু কথা বলতে চাই।